হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে গল্প দৃষ্টির অগোচরের পর্ব 23 এবং 24। লেখিকা মুশফিকা রহমান মৈথি। রাজিবুল ইসলামের নিউজের পর নতুন নিউজ নিয়ে মিডিয়া মেতেছে। ইন্সপেক্টর ঈশান তালুকদারের খুন। ইন্সপেক্টর ঈশান তালুকদারের 7 মাস পুরনো লাল সেক্টর 14 বিল্ডিংয়ের ট্যাঙ্কি থেকে উদ্ধার। খবরের পাতার দ্বিতীয় পেজে এমন সংবাদ পেয়ে বেশ চমকে ওঠে নুসরাত। বিশেষ করে বিল্ডিংয়ের জায়গাটা দেখে আরও বেশি অবাক হয়েছে যখন দেখেছে লাশটি 7 মাস পুরনো, কারণ মাহিরের মৃত্যুরও 7 মাস হয়েছে। ঈশানকে ঠিক একইভাবে খুন করা হয়েছে যেভাবে মাহিরকে খুন করা হয়েছে। ব্যাপারটা কি কেবলই কাকতালীয়, নাকি কোনো জটিল মস্তিষ্কের ভয়ঙ্কর কোনো কর্মকাণ্ড? উষ্ণ গরম চায়ের কাপটা কপালে ঠেকিয়ে চোখ বুজে রেখেছে নুসরাত। তার মস্তিষ্কে কিছু প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে, যার উত্তর খোঁজাটা হয়তো বোকামি হবে, কিন্তু সে উত্তরগুলো খুঁজতে চায়। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে তারপর চিন্তা করো, দেখবে মাথা খুলে যাবে। পারভিন বেগমের কণ্ঠ কানে আসতে চোখ খুলে তাকায় নুসরাত। অবাক দৃষ্টিতে মার দিকে তাকায় নুসরাত। হয়তো মায়েদের মাঝে আল্লাহ তাআলা এক অন্যরকম ব্লুটুথ কানেকশন অ্যাড করে দিয়েছেন, তাই তো তাদের সাথে আমাদের আত্মার একটি কানেক্টিভিটিটা এতটা জোরালো। মায়েদের কিছু বলা লাগে না, তারা চেহারা পড়তে পারে নিজের সন্তানের। পারভিন বেগমও ভিন্ন নন, তাই তো নুসরাতের না বলা কথাগুলো তিনি বুঝে যান। নুসরাত পারভিন বেগমের দিকে তাকিয়ে মুচকে হাসি হাসে। সে হাসির উত্তরে পারভিন বেগমের ঠোঁটের কোণায়ও মিষ্টি হাসির আবির্ভাব হয়। মা মেয়ের সকালটা এভাবে শুরু হয়, শেষের দিকে ঘনিয়ে যায়। শামীমের সামনে বসে রয়েছে তৌহিদ। জেলারের সাথে কথা বলে আলাদা কথা বলার অনুমতি নিয়েছে সে। তৌহিদের তীক্ষ্ণ সুচালো দৃষ্টি এবং গম্ভীর কণ্ঠ শামীমের বুকে ক্রাশ তৈরি করতে যথেষ্ট। শামীমের সামনে 3টি ছবি রাখা। ছবিগুলো মাহির, রাজীব এবং ঈশানের। তৌহিদ বরফ শীতল কণ্ঠে বলল, শামীম সাহেব, লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, ইনাদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? না স্যার, আমি ইনাদের চিনি না। একই ভার্সিটি, একই ডিপার্টমেন্টে পড়েও আপনি বলছেন এদের কাউকে আপনি চিনেন না? ঈশান তালুকদার এবং রাজিবুল ইসলাম তো আপনার ক্লাসমেট, তবুও বলবেন আপনি তাকে চেনেন না? আমি বলছি তো আমি তাকে চিনি না। শামীম এবার বেশ উত্তেজিত হয়ে কথাটা বলে। তার দৃষ্টি তৌহিদের দৃষ্টিকে এড়িয়ে যাচ্ছে। তার কণ্ঠ কাঁপছে, কপালে ঘাম জমেছে। তৌহিদ এবার ইন্টারগেশনের ধরন বদলানো। সে ধীরে কণ্ঠে বলল, বেশ, আপনি বলতে না চাইলে আমি জোর করব না। তবে যে খুনি এদেরকে এতটাও সহজে মারতে পারে সে কিন্তু আপনাকেও মারতে পারে। আমি কিন্তু জানি আলতাফকে আপনি মারেননি, কিন্তু কে মেরেছে সেটা আপনি বাদে কেউই জানে না। তাই আপনি যদি মুখ খোলেন তবে আপনার শাস্তি কমানোর ব্যবস্থা আমি করতে পারবো। শুধু তাই নয়, সেই খুনিকে শাস্তি দিতে পারলে হয়তো মৃত্যু ভয় থেকে আপনি মুক্তি পেতেন। শামীম এখনো চুপ করে আছে। সে কিছু একটা ভাবছে। তার চোখ জোড়া চিন্তিত। তার মানে তৌহিদের টোপটা সে গিলেছে। তৌহিদ আজ আন্দাজে ঢিল মেরেছে। লাগলে ভালো, না লাগলে কিছুই করার নেই। কিন্তু তার ঢিলটা লেগে গেছে। শামীম সাহেব সেই চাবি যাকে এতদিন তৌহিদ খুঁজছিল। এই একটা সপ্তাহ পাগলের মতো এই 4টা খুনের যোগসূত্র খোঁজার চেষ্টায় লেগেছিল তৌহিদ। আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ে 6, 7 এবং 8 ব্যাচ আলতাফ, মাহির, রাজীব, ঈশান এবং শামীম। আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ে 6, 8 ব্যাচের আননকের সাথে যোগাযোগের চেষ্টা করেছে তৌহিদ, কিন্তু অধিকাংশ মানুষই পুলিশের পরিচয় পেতে মুখে তালা দিয়ে ফেলে। খুব কষ্টে দুজনে মুখ খোলাতে পেরেছে। তাদের কাছ থেকে এই গ্রুপের হদিশ পেয়েছে তৌহিদ। তাদের ভাষ্য অনুযায়ী ভার্সিটির 2য় বর্ষ থেকে শামীম, ঈশান, রাজীবের সাথে মাহির, আলতাফ, শামীর, দিহান, অনিক, নাহিদ নামক ছেলেদের খুব ভালো সম্পর্ক ছিল। এদের অনেক বড় একটা গ্রুপ ছিল, মোট 10 জনের একটি গ্রুপ। দিহান, অনিক, নাহিদ এবং মাহির ছিল 6 ব্যাচ, আলতাফ এবং শামীর ছিল 7 ব্যাচ। হোস্টেলেও এদের একই দিকে রুম ছিল। পলিটিক্যাল বেশ প্রভাব ছিল তাদের ভার্সিটিতে। একই সাথে চায়ের টঙে আড্ডা থেকে শুরু করে শেষ রাতের সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে সুর তোলা পর্যন্ত একই সাথে থাকতো তারা।
ভার্সিটিতে র্যাগ থেকে শুরু করে আন্দোলন সব কিছুই এই 10 জনের দলটি করত। সবাই বেশ ভয়ও পেত এই দলটিকে। ধীরে ধীরে তাদের অনার্স শেষ হয়, মাস্টার্স শুরু হয়, কিন্তু তাদের হুকুমত তখনও অটল ছিল ভার্সিটিতে। প্রতি রাতে কোনো না কোনো নতুন বর্ষের ছাত্রকে মাহিরের রুমে ডাকা হতো। রাত 2 থেকে 3টে পর্যন্ত র্যাগ দেওয়া হতো। নিজেদের মনোবর্তী অবধি জুনিয়রদের উপর র্যাগের নামে অত্যাচার করতো তারা। এমনও কাহিনী রয়েছে, কয়েকটা প্রথম বর্ষের ছাত্র তাদের ভয়ে ভার্সিটিও ছেড়ে দিয়েছিল। তাদের ভার্সিটির অথরিটি কিছু বলতে পারতো না, কারণ এদের অনেকেই অর্থশালী পরিবারের সন্তান ছিল। মাহিরদের মাস্টার্সের শেষ বছর তাদের গ্রুপে ফাটল ধরে। এরপর থেকে এদের কাউকেই একসাথে দেখা যায় না। কি হয়েছিল এটা কেউই জানে না। গল্পটা শোনার পর থেকেই তৌহিদের মনে সন্দেহের রেশ জন্মায়। প্রথম সন্দেহ, এই গ্রুপের 10তম সদস্যটাকে, এবং কি এমন ঘটেছিল যে এত সুন্দর বন্ধুত্ব নিমিষেই নষ্ট হয়ে গেল। আলতাফ এবং শামীম ব্যতীত কেউই একে অপরের সাথে যোগাযোগ রাখেনি। কি এমন ঘটেছিল তাদের ভিতর? এই প্রশ্নের উত্তর পাওয়াটা খুব দরকার। বিল্ডিংয়ের বিল্ডারকে ইন্টারোগেশনের জন্য ডেকে পাঠিয়েছে ওসি শেখর। বিল্ডারটি আধা ঘন্টা যাবৎ তার সামনে বসা। সামনে একের পর এক পান চাবিয়ে যাচ্ছে সে। তার মুখ দেখে মনে হচ্ছে না তার মনে ভয়ের ছিটেফোঁটাও আছে। খুন হয়েছে তো কি, ব্যাপারটা খুব স্বাভাবিক। একটা লাশ ট্যাঙ্কি থেকে পাওয়া যেতেই পারে। শেখর বিরক্তির স্বরে বলল, আপনি হয়তো ঘটনার গাম্ভীর্য বুঝতে পারছেন না। আপনার বিল্ডিং থেকে লাশ পাওয়া গেছে। বিল্ডার নির্বিকার গা এলিয়ে বসে রয়েছে। পান চাবাতে চাবাতে বলল, তো আমি ফ্ল্যাট সব হ্যান্ড ওভার করে দিয়েছি। আমি কিছুই জানি না। লাশটা একটা পুলিশ অফিসারের। আপনার কাছে কি কোনো গুরুত্ব নেই ব্যাপারটার? লাশ 7 মাস আগে। তখন তো কাউকে ফ্ল্যাট ট্রান্সফার করেননি আপনি। আপনার আপনার কনস্ট্রাকশনের ভেতর কেউ লাশ লুকিয়ে গেল, আর আপনি জানেন না? আপনি মশকরা করেন আমার সাথে? টেবিলে সজোরে আঘাত করে কথাটা বলে শেখর। বিল্ডারের তাতে কোনো প্রক্ষেপ নেই। সে স্বাভাবিক কণ্ঠে বলে, দেখেন স্যার, আমাদের কাজ সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। তখন সব শ্রমিক বাসায় চলে যায়, শুধু দারোয়ান পাহারা দেয়। তখন যদি কেউ এসে লাশ লুকায় যায়, তাতে আমার কি করার? বিল্ডারের এমন উত্তর শুনে শেখরের বিরক্তি যেন আরও বেড়ে যায়। সে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে যায়। সিগারেটে আগুন ধরিয়ে তৌহিদের নম্বরে একটা ফোন লাগায়। মিডিয়া পাগল করে দিয়েছে তাদের। প্রথমে একজন যুবনেতা, তারপর একজন পুলিশ অফিসারের মৃত্যু। ব্যাপারগুলো যেন জ্বলন্ত আগুনে ঘিয়ের মতো কাজ করছে। তৌহিদ ফোন ধরতেই ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, সরে বাচ্চাটা মুখ খুলছে না। তুমি কোনো ক্লু পেয়েছো? দাদা, একটা চাবি পেয়েছি। কোনো খেসর থাকলে সেন্ট্রাল জেলে একটু নজর রাখতে বলিয়েন। আজ রাতে কিছু একটা হবে। বলে ফোন কেটে দিল তৌহিদ। সে করে পাল্টা প্রশ্ন করার সুযোগই পেল না। মেজাজ গরম করে সিগারেটটা ছুঁড়ে মারল সে। সন্ধ্যা 7টা। শামীম নিজের সেন্টিতে পায়চারি করছে। একে একে 4 জন শেষ করার এবার বাকিদের পালাম। চিহ্নিত একটা বিষধর সাপ। তার উপর বিশ্বাস রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না। শামীম কোনো সুযোগ নিতে চায় না। চিহ্নিত এখনও তাকে বাঁচিয়ে রেখেছে, এই অনেক। তবুও কেন ওসির প্রলাপনটা তাকে বেশ ভাবাচ্ছে। একটা ওয়ান শট গেম খেলে কি খুব মন্দ হবে? বেশ কিছুক্ষণ চিন্তা করার পর শামীম একজন হাবিলদারকে ইশারা করে। হাবিলদারটি কাছে এলে ধীর কণ্ঠে বলে, একটা ফোন করব, 5 মিনিট, বেশি না কিন্তু, হয়ে যাবে। বলে হাতে গিয়ে ফোনটা নিল শামীম। প্যান্টের পকেট থেকে কাগজ বের করে একটা নম্বরে ফোন লাগালো সে। 5 মিনিট পর ফোনটা ফেরত দিয়ে দিল শামীম। হাবিলদার চলে গেলে গা এলিয়ে দেয় মাটিতে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক ছিঁড়ে। তৌহিদের সামনে বসে রয়েছে নুসরাত। কাগজটা এগিয়ে দিল সে। কাগজের নামগুলোর উপর এক নজর বোলালো তৌহিদ। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তো আপনি বুঝতে পারছেন না? না, এই নামটা। বলে একটা নামের দিকে ইশারা করছেন নুসরাত। তৌহিদ হতভম্ব চোখে নুসরাতের দিকে তাকালো, কারণ নামটি ছিল দৃষ্টি অগোচরে পর্ব 24। তৌহিদের সামনে বসে রয়েছে নুসরাত। কাগজটি এগিয়ে দিল সে। কাগজের নামগুলোর উপর এক নজর বোলালো তৌহিদ। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তো আপনি বুঝতে পারছেন না? না, এই নামটা।
বলে একটা নামের দিকে ইশারা করলো নুসরাত। তৌহিদ হতভম্ব চোখে নুসরাতের দিকে তাকালো, কারণ নামটি ছিল সিনা হোসেনের। নুসরাত তৌহিদের হতভম্ব চোখের ভাষা বুঝতে পেরে বলল, জি হ্যাঁ, সিনা এখন জেলে, অথচ ওর নামের লাস্ট অর্ডার গত বুধবার হয়েছিল। তুমি কিভাবে জানলে? সেলস গার্লকে তো শুধু শুধু 2,000 টাকা দেয়নি, কথা সেটা না। কথা হচ্ছে আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো এই সিনা হোসেন অন্য কেউ, কিন্তু আমি যখন তা পুরো প্রোফাইল এবং বিলিংটা চেক করলাম, তখন দেখলাম প্রতিটা বিল সেনার ক্রেডিট কার্ড থেকে পে করা হয়েছে। মজার ব্যাপার, সেনা এখন জেলে, অথচ গত বুধবারের পেমেন্টটাও সেনার কার্ড থেকেই হয়েছে। তাহলে কে সেনার কার্ড প্রতিনিয়ত ইউজ করে যাচ্ছে? তুমি শিওর? কিভাবে? তোমাকে যে ভয় দেখেছে সেই দোকান থেকে এই পারফিউমগুলো কিনেছিলে? ক্রিমিনাল শার্প হলেও একটা না একটা ভুল করবে। এই ক্রিমিনালও সেই একই কাজ করেছে। একটা পারফিউমের ট্যাগটা ভালো করে তোলা হয়নি তার। সেখান থেকে আমি দোকানের নাম পেয়েছি। দোকানটার একটাই শোরুম। ওখানে যেই এই তিনজনের খোঁজ পেয়েছি আমি। প্রথম যখন আমি নামগুলো পেয়েছিলাম তখন খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ তিনজনই মেয়ে। সেনা হোসেন নামটা যদিও মনে খটকা লেগেছিল, কারণ সেনা এই পারফিউম ইউজ করে না, ইভেন শামীম সাহেবও করেন না। তাই এই পারফিউম কিনবে ব্যাপারটা আমাকে খুব অবাক করেছিল। সন্দেহের বীজ বড় হলো যখন দেখলাম যেদিন আমাকে ভয় দেখানো হয়েছিল তার ঠিক 7 দিন আগে সিনা 7টা পারফিউম করেছিল, কারণ আমাকে যে পার্সেলটা পাঠানো হয় তাতে 6টা পারফিউম ছিল। আমার সন্দেহের বীজ পরিণত হলো যখন জানতে পারলাম গত বুধবার আবারও পারফিউমটি অর্ডার করা হয়েছে। চেনার নামে যে পারফিউম অর্ডার করে সে খুব অদ্ভুত অদ্ভুত সময়ে পারফিউমটা অর্ডার করে। মাহিরের খুন হয়েছিল নভেম্বর মাসের 25 তারিখ এবং সেনা পারফিউম অর্ডার করেছিল নভেম্বর 18 তারিখ। আমাকে ভয় দেখানো হয়েছিল মে মাসের 7 তারিখ, আর সেনা অর্ডার করেছিল মে এর 1 তারিখ। আলতাফ খুন হয় মে এর 17 তারিখ আর অর্ডার হয় মে এর 10 তারিখ। এখন গত বুধবার অর্ডার হয়েছে, তার মানে পরশু দিন কিছু একটা হবে। নুসরাত কথা শেষ করার আগেই তৌহিদ কথাটা বলে ওঠে। তৌহিদের কপালে ভাঁজ পড়ে, সে গম্ভীর চিন্তায় পড়ে যায়, কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তৌহিদ বলে, তুমি আমাকে কতটা সাহায্য করেছো তুমি নিজেও জানো না, চলো একটা জায়গায় যাব। বলে উঠে দাঁড়ালো তৌহিদ। নুসরাতের প্রশ্ন অপেক্ষা সে করলো না, হন হন করে বেরিয়ে গেল। নুসরাত কিছুক্ষণ বেকুবের মতো বসেছিল, তারপর দীর্ঘশ্বাস ফেলে তৌহিদের পিছু নিল সে। তৌহিদ বাইকে স্টার্ট দিয়ে নুসরাতের চোখ চোখে রেখে বলল, আজ চোর পুলিশ খেলার শেষ দিন, উঠে পড়ো। বৃষ্টির দাপটে ঢাকা শহর অর্ধ নিমজ্জিত। সর্বকালের সেরা বর্ষণ এই বছরই হচ্ছে। ভাঙা জানালা থেকে বাইরে তাকিয়ে রয়েছে স্নিগ্ধ অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। শীতল বাতাসে উন্মাদনা শরীরের লোম খুব কাঁপিয়ে তুলছে। এই সময়টা খুব ভালো লাগে তার। এই বৃষ্টিতে ভেজা কাদামাটিতে কত না ফুটবল খেলেছে সে। বৃষ্টির দুপুরে গরম ধোয়া তোলা খিচুড়ি আর ডিম ভাজা, আহা অমৃত। মোটা মামার দোকানে এই খাবারটা ছিল বৃষ্টির জাতীয় খাবার, অথচ সেই সোনালি সময়গুলো কোথায় যেন হারিয়ে গেছে। আচ্ছা, আজ দুপুরে খিচুড়ি হলে খুব একটা খারাপ হয় না। রুম থেকে বেরিয়ে এসে ম্যানেজার আকরামের রুমে চলে যায় চিন্তিত। ম্যানেজার আকরাম তখন চেয়ারে পা তুলে আরামে ভাতের লোকমা মুখে তুলছে। স্নিগ্ধকে দেখে মুখের ভাত দ্রুত চাবিয়ে পানি দিয়ে গিলে নিল সে। তারপর দাঁত কেলিয়ে বলল, কিছু বলবা? ভাই, আজকে কি খিচুড়ি পাওয়া যাবে? রান্না হয়ে গেছে, এখন তো খিচুড়ি পাবা না জানি, কিন্তু আসলে কি বলেন তো, আমার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল। বেশি না, 1 মুঠ ডাল, 1 কাপ চাল আর কিছু মশলা, ব্যাস। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, এখানে থাকার আগে যেখানে থাকতাম সেখানে একাই রান্না করতাম। আপনি কি আমাকে দিতে পারবেন? আমি মাসের ভাড়ার সাথে অ্যাডজাস্ট করে নেব। আরে কি যে বলো, আমি খেয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। আকরাম সাহেব খাচ্ছেন আর তার সামনে বসে রয়েছে স্নিগ্ধ। তার মুখে সুবিশাল হাসি। হাসির কারণটা আকরাম সাহেব বোঝার ক্ষমতার বাইরে। একদিন পর রাত 9টা, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। রাস্তায় লোকজন নেই বললে মন্দ হবে না। খুব কম গাড়ি চলছে, রিক্সাগুলো রাস্তার ধারে ধাক্কা দিয়ে দাঁড়ানো। বৃষ্টির বেগে 1 মিটার সামনে কি কাছে দেখা যাচ্ছে না। কালো রেইনকোট পরে মাথায় ক্যাপ টেনে নিল স্নিগ্ধ।
যে বৃষ্টিতে হাঁটু অবধি পানি জমে গেছে, সে বৃষ্টিতে বেরিয়ে পড়েছে সে। আজকে একটা শিকার যে করতে হবে। মিরপুর 2-এর একটা দারুণ ফ্ল্যাট বাড়ির নিচে দাঁড়িয়ে আছে সে। শিকার এখন হয়তো মদের নেশায় চুর হয়ে গেছে। এখনই সঠিক সময় হামলা করার। প্ল্যান অনুযায়ী বাসার ভিতরেও কোনো বাধা ব্যতীত ঢুকে পড়েছে স্নিগ্ধ। শিকার তার সামনে। ব্যবসায়ী সমীর চৌধুরী, বেশ বড় মৎস্য ব্যবসায়ী সে। সাতক্ষীরায় ঘেরের পর ঘের তার নামে। আপাতত 3 দিনের জন্য ঢাকা এসেছে সে। মিরপুরের এই ফ্ল্যাটটা তার নামে। সপ্তাহে 3 দিন ঢাকা এবং 4 দিন সাতক্ষীরায় ফার্ম হাউসে থাকে সে। রাত 9টার পর মদের বোতল খোলায় তার চিরচরিত স্বভাব। স্নিগ্ধ সেই সুযোগই নেবে। স্নিগ্ধ যখনই ছুরিটা নিয়ে সমীরের উপর হামলা করবে, তখনই তৌহিদ পিস্তলটা তার মাথায় পিছনে ঠেকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট স্নিগ্ধ, তোমার গেম শেষ। অবাক্কর ব্যাপার, স্নিগ্ধর ভাবের কোনো পরিবর্তন হলো না। সে উল্টো বিকৃত হাসি দিয়ে বলল, ফোনটা রিসিভ করুন অফিসার। তখনই ফোনটা বেজে ওঠে তৌহিদের। ফোনটা রিসিভ করতে শুনতে পেল, স্যার, মতিঝিল হ্যাকে একটা খুন হয়েছে।